শাপলা নয় প্রতীক হিসেবে অবশেষে শাপলা কলিকে স্থির করেছে তরুণদের দল এনসিপি। রবিবার ইসিতে এই প্রতীক চেয়ে আবেদন করেছে দলটি। পরে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলে, নির্বাচনে ধানের শীষ সহ বড় দলগুলোর বিপক্ষে তারা হাড্ডাহাড্ডি লড়াই করবে। এদিকে চূড়ান্ত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আক্তার। অবশেষে শাপলা প্রতীক নিয়ে ইসি ও এনসিপির রেষারেষির সমাপ্তি ঘটল। নতুন করে প্রতীকের তালিকায় যুক্ত হওয়া শাপলাকলি পেতে আবেদন করেছে এনসিপি। দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই আবেদন কমিশনে জমা দেয়। এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরো এক ধাপ এগিয়ে হলো শাপলা কলি এসেছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও দাবি করেন তিনি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা 300 আসনে প্রার্থী দিব। আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে শাপলাকলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। এদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে ইসি। বর্তমানে ভোটার সংখ্যা 12,76,12,384 জন। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,60,382। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা। ইসি সচিব জানান, আরপিওর সংশোধনীর পরিবর্তন হবে কিনা তা নির্ভর করে সরকার ও আইন মন্ত্রণালয়ের উপর। আর আগামী সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের প্রজ্ঞাপন জারি করবে ইসি। রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালার এই গেজেটটা না পাওয়া গেলে। ফারজানা আক্তার, 71, ঢাকা। নির্বাচন পেছাতে চায় জামায়াত আর বিএনপি পেছাতে চায় সংস্কার, এমন রবিবার মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, নভেম্বরের মধ্যেই জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে। নাহিদ আরও বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। কার্যক্রম থেকে দূরে রাখতেই গণভোট আগে না পরে এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে বিএনপি ও জামাতে ইসলামী। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। চলমান রাজনৈতিক ইস্যুতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সুপারিশমালা দিয়েছে, আমরা সুপারিশ বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সংস্কারের পক্ষে যারা, তাদের নিয়ে জোটের ভাবনা আছে এনসিপির। আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমরা তো এখন পর্যন্ত এককভাবেই নিচ্ছি, আমাদের প্রাথমিকভাবে প্রার্থী বাছাই এই কাজগুলো চলতেছে। আমাদের 2 মুখ্য সংগঠক তারা কিন্তু বিভাগগুলোতে সফর করতেছে, সাংগঠনিক কমিটি আসতেছে আমাদের। তো আমরা আশা করি নভেম্বরের মধ্যে আমাদের সকল কার্যক্রমের প্রস্তুতি সম্পূর্ণ হবে। দলটির চাওয়া, প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই জুলাই সনদ নিয়ে আদেশ জারি করবেন। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি। নাহিদের মন্তব্য, 270 দিনের মধ্যে সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে। এই দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা
বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপতৎপরতা দৃশ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজ করবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা গণতন্ত্র উত্তরণের পথকে সংকটময় করে তুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে ৫% নারীকে সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশীদের খসড়া তালিকায় আছে কমপক্ষে ১৫ জন নেত্রীর নাম। কারা সেই সৌভাগ্যবান নারী, দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সে বিষয়ে ধারণা মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত। সম্প্রতি ১০ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, জুলাই সনদের বিধান অনুযায়ী সংরক্ষিত ৫০ নারী আসনের বাইরে প্রতিটি রাজনৈতিক দলকে ৩০০ আসনের মধ্যে ৫% নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। সেই মোতাবেক ১৫ জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাদের সবাই নিজ নির্বাচনী এলাকায় পরিচিত, এগিয়ে আছেন দলীয় জরিপেও। খসড়া তালিকায় আছেন প্রয়াত বিএনপি নেতা সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খানম রীতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মানিকগঞ্জ ৩ আসনে তার মনোনয়ন অনেকটা চূড়ান্ত। ঢাকা ১৪তে সবুজ সংকেত পেয়েছেন মায়ের ডাক নামক সংগঠনের সমন্বয়কারী সানজিদা তুলি। তার ভাই বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন গুম হওয়ার পর তিনি এই সংগঠন গড়ে তোলেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ বিদেশে তিনি বেশ প্রশংসিত হন। সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ রেহানা আক্তার রানু মনোনয়ন পেতে পারেন। ফেনী ২ আসনের মনোনয়ন জরিপে তিনি বেশ এগিয়ে আছেন। নাটোর ১ আসনে মনোনয়ন পেতে পারেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। আওয়ামী লীগ শাসনামলে সরকারি বাধায় সঙ্গীত থেকে অনেকটা দূরে সরে যান বেবি নাজনীন। স্বাচ্ছন্দ্যে কাজ করতে না পারায় বেদনা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় নীলফামারী ৪ আসনের মনোনয়ন আলোচনায় তিনিও আছেন। জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির প্রতিষ্ঠাতাকালীন নেতা মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রিটা রহমান রংপুর ৩ আসনে মনোনয়ন পেতে পারেন। সঙ্গীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় কনক চাপা। সিরাজগঞ্জ ১ আসনে দ্বিতীয়বার বিএনপির পক্ষে নির্বাচনের লড়াইয়ের টিকিট পেতে পারেন তিনি। শেরপুর ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে পারেন জেলা বিএনপি নেতা হযরত আলীর মেয়ে চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। মাদারীপুর ২ আসনে সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ করছেন এই নারী নেত্রী। বর্ষিয়ান রাজনীতিক বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবারও ফরিদপুর ২ আসনে লড়বেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফরিদপুর ৩ আসন পুনরুদ্ধারের লড়াইয়ে এবার মাঠে নামবেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াবা ইউসুফ। বাবার মৃত্যুর পর তার মেয়েকে যোগ্য উত্তরসূরি মনে করছে বিএনপির নীতি নির্ধারকরা। বিএনপির ভারপ্রাপ্ত চুনারুঘাট ও মাধবপুর নিয়ে হবিগঞ্জ ৪ আসনে সাবেক নারী সাংসদ শাম্মী আক্তার মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের পর তার স্ত্রী তাহসিনা রুশদি লুনা রাজনীতিতে সক্রিয় হন। স্বামীর জনপ্রিয়তা আর নিজের আন্তরিকতা দিয়ে অল্প দিনেই স্থানীয় বিএনপিতে তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। আসছে নির্বাচনে সিলেট ২ আসনে তার উপরেই আস্থা রাখতে পারে বিএনপি।
স্বামী সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুর পর উপনির্বাচনে অংশ নিয়ে 2000 সালে রাজনীতিতে আসেন ইলেন ভুট্টো। এরপর 2001 সালের সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে পরাজিত করেন। এবারের নির্বাচনেও ঝালকাঠি 2 আসনে ধানের শীষের ঝান্ডা তার হাতেই যাবার কথা শোনা যাচ্ছে। যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, তার প্রয়াত স্বামী জেলা বিএনপির কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম 2011 সালে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে আসেন মুন্নি। যশোর 2 আসনে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। একই পরিবার থেকে একাধিক ব্যক্তি মনোনয়ন পাবেন না এমন সিদ্ধান্ত বিএনপির। তবুও মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সাংসদ রুমানা মাহমুদ, হাসিনা আহমেদ, এর বাইরেও রুমিন ফারহানা, মাসুদা আফরোজ সূচি, নেওয়াজ হালিমা আর্লি সহ আরও বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে। জোট শরিকদের জন্য 50 আসন ছাড়তে পারে বিএনপি। সেক্ষেত্রে সরাসরি ভোটে নারী মনোনয়ন 15-এর চেয়ে কমে আসতে পারে। নারী নেত্রীদের নির্বাচনে অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিকুল হক, 71, ঢাকা। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপির সাথে আলোচনায় বসতে চায় জামায়াত। রবিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত সমঝোতা হলে অন্যান্য দল মেনে নেবে। এদিকে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে নথি স্বীকার না করারও আহ্বান জানান আব্দুল্লাহ তাহের। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। এতে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাদেরকে নিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া বিভিন্ন সমালোচনার উত্তর দেন। বললেন যে জামায়াতে ইসলামী কি করছে, মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামায়াতে ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। ওনাদের আরেক নেতা বলছে যে জামায়াতে ইসলামীকে ব্যান করা উচিত। জামায়াতে ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান করতো, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। উত্তেজনা হচ্ছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভে যাবে। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করলে ডক্টর ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে চাপ দিলে এদিকে যাবেন, হেলে আরেক দিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবেন। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। এ সময় সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন এই জামায়াত নেতা। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। আগুনের পর বাড়তি নিরাপত্তার মধ্যে চুরি হয়েছে বিমানবন্দরের কার্গো ভিলেজে সুরক্ষিত গুদাম স্ট্রং ভল্টে। সিলগালা ও তালা ভেঙে একটি সরকারি সংস্থার জন্য আমদানি করা অস্ত্র চুরি যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে বিমান। এ বিষয়ে ক্যামেরায় বক্তব্য না দিলেও কর্মকর্তারা জানান, ঘটনা তদন্তে কমিটি করেছে বেসামরিক বিমান মন্ত্রণালয়। রুহুল আমিনের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন SM আপ্পি। গত 18 অক্টোবরের আগুনের পর কড়া নিরাপত্তা এখন বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায়। এমনকি বন্ধ করে দেয়া হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনে সাধারণ মানুষের চলাচল। এমন কড়া নিরাপত্তার মধ্যেই সুরক্ষিত গুদাম স্ট্রং ভল্টের তালা উধাও হয়েছে জানিয়ে বিমানবন্দর থানায় জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে 24 তারিখে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে স্ট্রং ভল্টের জিনিসপত্র তালিকাভুক্ত করা হয়। এরপর তালা দিয়ে সিলগালা করা হয়। 27 তারিখ রাতেও
তালা অক্ষত দেখেন বিমান কর্মকর্তারা। 28 তারিখ সকালে দেখেন তালা নেই। বিমানবন্দরে ছুটে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরে থানায় জিডি করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও মালামাল খোয়া যাওয়ার ব্যাপারে মন্তব্য করেননি। পুরোটাই হচ্ছে কাস্টোডিয়ান হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে কাস্টোডিয়ান বাংলাদেশ বিমান দায়িত্বে আছে, দেখা গেল কাস্টমস, কার্গো, হচ্ছে আপনার অ্যাপসেক। হ্যাঁ, আমরা তো শুধুমাত্র গেটে দায়িত্ব পালন করি। তো এখন পর্যন্ত ওইটা ফাইন্ড আউট করা যায় না, যেহেতু আমাদের তদন্ত কমিটি আলাদাভাবে আছে এবং এটা আমাদের মন্ত্রণালয় পর্যায়ের তদন্ত কমিটি। স্ট্রং ভল্টের অবস্থান কার্গো ভিলেজের বের হওয়ার গেটের দিকে। রোববার সেখানে দেখা যায় আনসার, পুলিশ, বিমান সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা ব্যবস্থা। এই ভল্ট পরিদর্শন করা একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে 71 টেলিভিশন। নাম ও পরিচয় গোপন রাখার শর্তে তারা জানান, আগুনে স্ট্রং ভল্টের তেমন ক্ষতি হয়নি। 24 তারিখ সেখানে আগ্নেয়াস্ত্র, মেশিনারিজ সহ গুরুত্বপূর্ণ পণ্য অক্ষত ছিল। কিছু অস্ত্র আমদানিকারক সরকারি সংস্থাটি নিয়ে যায়, কিছু বাকি ছিল। রোববার পণ্যের আরেকটি তালিকা করা হয়েছে। এখন দুটি তালিকা মিলিয়ে দেখা হবে। এ বিষয়ে বিমান বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। কার্গো ভিলেজে কাজ করেন এমন ব্যক্তিরা জানান, স্ট্রং ভল্টে স্বর্ণ, হীরা, অস্ত্র, সফটওয়্যার ও দামি পার্টস রাখা হয়, যার তত্ত্বাবধান করে বিমান। সবথেকে দামি যে পণ্যটা ইম্পোর্ট করে আনে সেই পণ্যটা স্ট্রং রুম অনে রাখা হয়, স্ট্রং রুম 2 নেই, স্ট্রং রুমে রাখা হয়। স্ট্রং রুম মানে কি? শক্তিশালী রুম, যেখান থেকে কোনো পণ্য মানে কি ইনসিকিউর অবস্থায় থাকবে না, সিকিউর অবস্থায় থাকবে। সেখানে কোনো পণ্য সহজে কেউ বের করতে পারবে না। কয়েকজন সিকিউরিটি অফিসারের সিগনেচারের মাধ্যমে এই পণ্যটা বের করা হয়। কার্গো ভিলেজ এলাকার বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা আগুনে পুড়ে গেছে। সেই সুযোগে স্ট্রং ভল্টের তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। রুহুল আমিন, 71, ঢাকা। ভোটের কারণে পিছিয়ে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে ইজতেমা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। রবিবার সচিবালয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ মৌদুদীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই দাবি করেন। শামিনীরা রিপোর্ট। টঙ্গীর তুরাগপাড়ে মুসলিম উম্মাদের অন্যতম বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। শীতের মৌসুমে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে ইজতেমাকে কেন্দ্র করে দেশ বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন এই জমায়েতে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করতে চায় সরকার। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভোটের পরে ইজতেমা হবে জানান ধর্ম উপদেষ্টা। রবিবার সচিবালয়ে তাবলিগের মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের সমর্থকদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, রাজনৈতিক দলের সাথে সরকারের কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। রাজনৈতিক দলের সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং নির্বাচন আমরা করতে পারবো সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আছে। ভারতের নির্বাসিত ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমোদনের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা জানান, তাকে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শারমিন, 71, ঢাকা। দীর্ঘ 20 বছর ধরে সুদানে নিখোঁজ থাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বাসিন্দা মইনুল হক সুদানের দেশে ফিরেছেন। 2004 সালে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমানোর কিছুদিন পর শুরু হয় গৃহযুদ্ধ, আর সেই গৃহযুদ্ধে তার জীবন এলোমেলো করে দেয়। ছিনতাইকারীর কবলে পড়ে পাসপোর্ট সহ সব হারিয়ে কয়েক দফা জেল খাটেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশে ফেরেন মইনুল। 2004 সালে সচ্ছলতার আশায় মধ্যপ্রাচ্যের দেশ সুদানে যান। সব ঠিকঠাক চললেও হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। প্রাণ বাঁচাতে দেশটির আবেই অঞ্চলে আশ্রয় নেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে ছিনতাইকারীর কবলে পড়ে পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে ফেলেন। ফলে তার জন্য দেশে ফেরা অসম্ভব হয়ে পড়ে। 2 দফা জেল খেটে মানবেতর জীবনযাপন করতে থাকেন তিনি। পরে বিভিন্ন অঞ্চল ঘুরে বাংলাদেশ সেনাবাহিনীর দেখা পান মইনুল। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে রবিবার তাকে দেশে ফিরিয়ে আনেন বাংলাদেশ সেনাবাহিনী।
আপনার জন্য আমরা দেখি আমরা কি করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সকাল থেকে করিয়া আবার যাওয়ার ব্যবস্থা করেছে। 2 দশকে মইনুলের কোনো খবর না পেয়ে পরিবার ধরে নিয়েছিল তিনি হয়তো আর বেঁচে নেই। দীর্ঘ প্রতীক্ষার পর ভাইকে চোখের সামনে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। আমরা ভেবেছিলাম যে আমাদের ভাই হয়তো নাই, যেখানে 18-19 বছর থেকে কথা হয়নি, দেখা হয় নাই, ফোনে কথা হয় নাই। আমরা পরিবার সবাই মনে করছি আমার ভাই মারা গেছে। পরিবারের সদস্যরা জানান তার এই প্রত্যাবর্তন শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং বিদেশে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের পাশে দাঁড়ানো মানবিক প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাজিদ সরকার, 71, ঢাকা। দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় আছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনতে না পারলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানান তিনি। যোগাযোগ ব্যবস্থা নিয়ে যমুনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সড়ক, রেল, বিমান ও নৌপথের যোগাযোগ ব্যবস্থাকে সম্মিলিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা হযবরল অবস্থায় আছে। একে শৃঙ্খলায় আনতে না পারলে পুরো ব্যবস্থা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে নদ নদী, জলাশয়, পাহাড় সহ পরিবেশের কোনো ক্ষতি না করে। মিষ্টি পানি বাংলাদেশের জন্য বিরাট সম্পদ, তা মনে রাখার কথা বলেন প্রফেসর ইউনূস। উন্নয়নের সময় নদীগুলোর কথা মনে রাখার তাগিদও দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেন, যোগাযোগের ক্ষেত্রে একটি সামষ্টিক মডেল দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এমনভাবে কাজ করা হচ্ছে যার মাধ্যমে অর্থনীতির গতি বৃদ্ধি পায়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, যেসব ক্ষেত্রে ছোট ছোট কিছু সড়ক নির্মাণ করলে পুরো অঞ্চলটাকে জাতীয় কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা সম্ভব, সেসব ক্ষেত্রে দ্রুত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের কাজগুলোকে আরও পরিকল্পিতভাবে করতে ওই বিভাগে একটি প্ল্যানার সুইং গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। আর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, 2030 সালের মধ্যে চট্টগ্রামে আরও 3টি বন্দর চালু হবে। এটাকে বিবেচনায় রেখে বন্দর থেকে সড়ক যোগাযোগ যেন সহজ ও কার্যকর হয়, সে বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে। মোহন ইসলাম, 71, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে সরকারি অনেক সেবা বেসরকারি পর্যায়ে ছেড়ে দেয়া হবে। রবিবার এক আলোচনায় এমন মন্তব্য করেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু। তিনি এজন্য ব্যবসায়ীদের চাহিদার ফর্দ তৈরি করার পরামর্শ দেন। ব্যবসায়ীরা বলছেন, তারা এখন দিশাহীনভাবে ঘুরছেন। এ থেকে উত্তরণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের রপ্তানি আয়ের 83% আসে পোশাক খাতের হাত ধরে। অর্থনীতিতেও এর অবদান গুরুত্বপূর্ণ। বাইং-হাউস অ্যাসোসিয়েশনের আলোচনায় অংশ নিয়ে পোশাক খাতের উদ্যোক্তারা বলেন, সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খাতের এখন বেহাল দশা। $45 মিলিয়ন শিপমেন্ট করতে গেলে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। $100 মিলিয়ন শিপমেন্ট করবো, 10 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অ্যাপারেল শিল্পটাকে এই পর্যন্ত এনেছি। মিড এবং স্মল ফ্যাক্টরিগুলোর অবস্থা খুবই খারাপ। হাতে হাত মিলিয়ে শক্তিতে পরিণত করে আমাদের এই অ্যাচিভমেন্ট আমরা পরিণত হতে পারি। বাইং-হাউস অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রপ্তানির যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা দিশাহীন। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট $44.4 বিলিয়ন একটা প্ল্যান করেছেন, গোল করেছেন, বাট আমার খুব জানার ইচ্ছা এই যে গোলটা করেছেন এটা রোডম্যাপ কোথায়। বিটিএমএ সভাপতি বলেন, এ থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন। আমরা যথেষ্ট দেখে ফেলাইছি। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতির গণতন্ত্রায়ন ছাড়া মুক্তি নেই। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি কি চান, আপনারা বলেন। ডু ইউর হোমওয়ার্ক, ডু ইউর রিসার্চ অ্যান্ড কাম আপ উইথ দ্য প্রপোজাল। আপনারা যদি মনে করেন সেলফ রেগুলেট করতে পারবেন, প্লিজ বি প্রিপেয়ার্ড, প্লিজ ডু ইউর ক্যাপাসিটি। তিনি বলেন, জোরদার প্রস্তুতি ছাড়া বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশে উত্তীর্ণ হওয়া সমর্থন করে না বিএনপি। এলডিসি ডিফারমেন্টের ব্যাপারে তারেক রহমান সাহেব নিজে একটা পোস্ট দিয়েছেন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।
গত বছরের সময়ে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির কারণে দাম বেড়েছে 25%। ভর্তুকি না থাকলে সেটি হতো 40%। এমন তথ্য জানিয়েছে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পর্যালোচনায় গঠিত কমিটি। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন কমিটি। এই সময় জ্বালানি উপদেষ্টা বলেন, আইনি বাধ্যবাধকতায় এখন এই চুক্তি বাতিল করা যাচ্ছে না, তবে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শারমিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল কেন্দ্রের যাত্রা শুরু হয় বাংলাদেশে। এছাড়া ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও একাধিক চুক্তি হয়। আর এসব চুক্তি করা হয়েছিল বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধানের আওতায়। পতিত সরকারের আমল থেকেই কুইক রেন্টালের এইসব চুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই বিশেষ বিধান স্থগিত করে। এর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে গঠন করা হয় জাতীয় কমিটি। 1 বছর পর রবিবার রিপোর্ট জমা পড়ল জ্বালানি মন্ত্রণালয়ে। পরে সংবাদ সম্মেলনে কমিটি জানালো, কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে, ফলে বিদ্যুতের দাম বেড়েছে 25%। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড, ইররেগুলারিটিস অ্যান্ড ইলিগ্যালিটিস in the process of execution of power purchase agreements with independent power producers. মাসুলটা দিচ্ছে সাধারণ ভোক্তা, ক্রেতা, ট্যাক্স পেয়ার। আমাদের উপর এটা চাপায় দিয়ে তারা চলে গেছে। এই যে বিশাল অঙ্কের লোন, বিশাল অঙ্কের এই দামের বিদ্যুৎ, এটা আমরা দিব। এর সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা, এটা আইনস্টাইনও মেলাতে পারবে না। প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, আইনি বাধ্যবাধকতায় চাইলেই চুক্তি বাতিল করে সরকারকে চাপে ফেলা যায় না। বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা তাহলে এটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এটা যেটা বললাম যে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত কিংবা এই যে কমিটির একটা রিপোর্ট অফ এলিগেশনস যেগুলো হয়েছে বলে, সেটার ভিত্তিতে কিন্তু কিছু করা যাবে না। কারণ আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরো একটা বড় দায়, অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে। কিন্তু এখন এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরো একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না। আগামী জানুয়ারির মধ্যে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে বলে জানালো কমিটি। শারমিন নীরা, ৭১, ঢাকা।